বিএনপি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়, আর জামাত ইসলাম কল্যাণ পার্টি গঠন করে ভোট কেনাবেচা করতে চায়। এটা হলো পার্থক্য। জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। এই বাংলাদেশে জামাতের নেতৃত্বে কোনো আন্দোলন সফল হবে না। আমাদের বাইতুল মোকাররমের মতন জায়গায় নারী পুরুষ একসাথে আন্দোলন করেছে। অন্যদিকে আবার আপনাদের একজন এমপি, তিনি আবার নারীদের বিরুদ্ধে গিয়ে ওই ওয়াজ মাহফিলে গিয়ে বক্তব্য দেন। ওই আমির হামজা, সরকারের বয়স তো 2 মাসও হয়নি, তো 2 মাস হইল না যে সরকারের বয়স, সেই সরকারকে না মানার জন্য এত তড়িঘড়ি কেন? বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানটা কি? এদেশের গরিব খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো, ফ্যামিলি কার্ড। তো ভালো কাজে সহযোগিতা করেন, ফ্যামিলি কার্ডের প্রশংসা করেন, কৃষি কার্ডের প্রশংসা করেন। আপনি প্রশ্ন তুলতেছেন যে এইগুলো আসলে কোন বাজেট থেকে দেয়া হবে? আরে রাষ্ট্রীয় বাজেট থেকে দেওয়া হবে। এখন যদি ওই ধরনের নোংরামি করেন, ষড়যন্ত্র করেন, তাহলে এই দেশে আওয়ামী লীগ ব্যাক করবে। আওয়ামী লীগ ব্যাক করলে সব থেকে বেশি বিপদে পড়বে জামাত, এটা আমি আপনাকে বলে রাখলাম। সুতরাং জামাতকে বলবো যে ওই পুরনো গক্র সাপ, তাদেরকে আসলে সবল খাইতে চান, নাকি এখন যে বিরোধী দল হয়েছেন এই জায়গাটা আপনারা সম্মানের সহিত ধরে রাখতে চান? যদি দেশকে আপনারা স্টেবল রাখতে চান, তাহলে কথাবার্তা একটু হিসাব নিকাশ করে বলাই ভালো। গণঅভ্যুত্থানের শক্তি আপনারাও, তারাও। সুতরাং এই 2 গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে যদি নোংরামি আর ষড়যন্ত্র চক্রান্ত চলতে থাকে, মাঝখানে কিন্তু পতিত স্বৈরাচার তারা কিন্তু সুযোগ নেবে, তারা ফিরে আসবে। ফিরে আসলে কিন্তু আর ওই বিরোধী দলের জায়গাটায় থাকতে পারবেন না। সুতরাং তখন কিন্তু বলবেন ইয়ানাপসি ইয়ানাপসি, আমরা ওইটা চাই না। সুতরাং এখন সহনশীল হন, ধৈর্যশীল হন। সরকারের বয়স তো 2 মাসও হয়নি, তো 2 মাস হইল না যে সরকারের বয়স, সেই সরকারকে না মানার জন্য এত তড়িঘড়ি কেন? আমরা না বুঝলাম যে সরকারের শেষ সময়ে আবার ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ অনেকে আন্দোলন করে, যেটা বাংলাদেশে হয়েছে। 4 বছরের সময় গিয়ে আপনি লাস্ট 1 বছরে আপনি আন্দোলন করেন, সমস্যা নাই। কিন্তু যে সরকারের বয়স 2 মাস হইল না, সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন, তাও আবার কি করতেছেন? আমাদের বাইতুল মোকাররমের মতন জায়গায়, যেখানে আমরা অতীতে কখনোই দেখি না যে নারী পুরুষ একসাথে আন্দোলন করেছে, সেই জায়গাটায় আপনারা একসাথে আন্দোলন করতেছেন। এনসিপির নারী নেত্রীদেরকে ওই মসজিদের সামনে গেটে যে আন্দোলন, সেখানে আপনারা একদম সামনে বসিয়ে রাখছেন, আর আপনারা নেতারা এক একটা বড় বক্তব্য দেন। অন্যদিকে আবার আপনাদের একজন এমপি, তিনি আবার নারীদের বিরুদ্ধে গিয়ে তিনি আবার ওই ওয়াজ মাহফিলে গিয়ে বক্তব্য দেন। ওই আমির হামজা আবার এত জবাবদিহিতা আপনাদের দলে, ওই আমির হামজার আপনারা একটা কারণ দর্শন নোটিশও দেন না, বিচারও করেন না। আপনাদের কাছে তো আসলে কি বলবো, রোজা আর পূজা তো একই। আমরা অবশ্যই আমাদের দেশে যারা মুসলমান রয়েছে, যারা হিন্দু রয়েছে, বৌদ্ধ খ্রিস্টান রয়েছে, প্রত্যেকে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কিন্তু এক ধর্মের সাথে আমি আর এক ধর্মকে আমি মিলাইতে পারি না। এক ধর্মের উৎসবের সাথে আমি অন্য ধর্মের উৎসবকে আমি মিলিয়ে বলতে পারি না রোজা আর পূজা তো একই। অর্থাৎ ক্ষমতায় আসার জন্য আজকে আপনারা যেভাবে নিজেদেরকে জাতির সামনে উত্থাপন করছেন, যেভাবে নারীদেরকে নিয়ে নানান ধরনের মন্তব্য করছেন, আজকে দেশের মানুষ বুঝে ফেলিয়েছে জামাত ইসলাম ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনার জন্য পারফেক্ট হয়ে ওঠেনি। তারা যদি পারফেক্ট হয়ে উঠতে চায়, তাহলে আমি যে কথাগুলো সমালোচনাগুলো সামনে উত্থাপন করলাম, এইগুলো তাদেরকে সংশোধন করতে হবে। এর বাইরে গিয়ে ক্ষমতায় নিয়ে যাও, বিএনপি চাঁদাবাজ, বিএনপি সংস্কার বিরোধী, এইসব বয়ান টয়ান আসলে পাবলিককে খাওয়ানো যায়নি, ভবিষ্যতে খাওয়ানো যাবে না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এদেশের নেতৃত্ব দিচ্ছেন, যেভাবে তিনি দেশ গঠনে অংশ নিচ্ছেন, মানুষ তার উপর হ্যাপি। দেখেন, তিনি তার বাবার যে কর্মসূচি ছিল, তার বাবার যে অপূরণীয় স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি খাল খনন কর্মসূচির উদ্যোগ নিয়েছেন, পরিবেশ রক্ষার উদ্যোগ নিয়েছেন। আজকে তিনি বলছেন যে বিদেশিরা পারলে, তাদের দেশকে উন্নত করতে পারলে আমরা কেন পারবো না? অর্থাৎ এই মাননীয় প্রধানমন্ত্রীর ভিতরে এই ভীষণগুলো রয়েছে। তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানটা কি? এদেশের গরিব খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো, ফ্যামিলি কার্ড। এদেশের কৃষকদের পাশে দাঁড়ানো, কৃষি কার্ড। তিনি এরকম বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি হাতে নিয়েছেন। আজকে বাংলাদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মযজ্ঞ, তার যে ভীষণ মিশন, তার যে পরিকল্পনা, এগুলো মানুষ গ্রহণ করেছে এবং তাকে কিন্তু সাধারণ মানুষ সহযোগিতা করছে। দেখেন, এই যে হকার উচ্ছেদ, রাস্তাকে উন্মুক্ত করার জন্য মানুষ যাতে স্বাভাবিকভাবে চলতে পারে, এই জন্য কিন্তু হকারদেরকে বোঝানো হচ্ছে যে আপনাদেরকে অন্য জায়গায় আপনাদেরকে পুনর্বাসন করা হবে, আপনারা এই রাস্তা ছেড়ে দেন। এই যে জামাত ইসলাম আবার কি করছে, তাদেরকে বলা হচ্ছে যে মানে এক ধরনের হকারদেরকে উস্কে দিচ্ছে। আরে ভাই, হকারদের প্রতি তো আমাদেরও ভালোবাসা রয়েছে, কিন্তু রাস্তা যদি উন্মুক্ত না হয়, তাহলে তো এই দেশে সবসময় এই জ্যাম, এই সমস্যাগুলো তো লেগেই থাকবে। তো ভালো কাজে সহযোগিতা করেন, ফ্যামিলি কার্ডের প্রশংসা করেন, কৃষি কার্ডের প্রশংসা করেন। আপনারা যখন টাকা বিতরণের নামে, আপনারা জান্নাতের টিকিট বিতরণের নামে টাকা বিতরণ করেন, ভোট কেনেন, তখন এটা ভালো হয়ে যায় না। আর আপনি কল্যাণ রাষ্ট্র
আপনার গঠন করার জন্য বিএনপি যখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এই বিষয়গুলো সামনে আনছে, সেগুলো খারাপ হয়ে যায়। আপনি প্রশ্ন তুলতেছেন যে এইগুলো আসলে কোন বাজেট থেকে দেয়া হবে? আরে রাষ্ট্রীয় বাজেট থেকে দেয়া হবে, আমার আপনার টাকায় দেয়া হবে। যেভাবে রাষ্ট্র পরিচালিত হয় সেভাবে পরিচালিত হবে। এগুলো তো সহজ হিসাব, এগুলো আপনারা বুঝতেছেন না। তো জামাত ইসলাম যেভাবে অনুদান সংগ্রহ করে তারা আসলে ওই ওয়েলফেয়ার মেকানিজমের নামে আসলে তারা মানুষকে ভোট কেনার রাজনীতি করে, বিভ্রান্ত করে, ওটা তো বিএনপি পারবে না। বিএনপি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়, আর জামাত ইসলাম কল্যাণ পার্টি গঠন করে ভোট কেনা বেচা করতে চায়। এটা হলো পার্থক্য। বিএনপি বলেছিল আমরা ক্ষমতায় গিয়ে এগুলো বাস্তবায়ন করবো, অর্থাৎ বিএনপির ইশতেহার বিএনপি বাস্তবায়ন করবে। আর জামাত ইসলাম কি ভোট কেনায় নিমগ্ন হলো। তারা টাকা পয়সা দিয়ে, দেখেন নাই যে ভোটের দিন দেখেন নাই যে কীভাবে ভোটের আগের দিন রাতে জামাতের বিভিন্ন জায়গায় নেতৃবৃন্দ ধরা খাইছে না, গ্রেপ্তার হয়েছে না টাকার ব্যাগ নিয়ে। তো জামাত ইসলাম যদি এই স্টাইলে পলিটিক্স করতে চায়, এই দেশে কখনোই পরিবর্তন হবে না। আমি জামাতের প্রতি পরামর্শ দিব যে আপনারা একটি গণতান্ত্রিক দল হিসেবে, যেহেতু আপনারা বলেন যে আপনারা আর শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, যেহেতু এই কথা জামাত কিন্তু বলে না, তারা তো ইসলামিক দল, এটা অনেকটা এখন আর সামনে আনতে চায় না। তারা বলে যে আমরা তো ক্ষমতায় গিয়ে শরিয়া আইন বাস্তবায়ন করবো। আমরা কোথায় বলেছি? তাহলে আপনি কি বাস্তবায়ন করতে চান? আপনি যদি গণতান্ত্রিক আইন বাস্তবায়ন করতে চান, আপনি যদি সাংবিধানিক আইন বাস্তবায়ন করতে চান, আপনাকে সেটা বলতে হবে। আপনাকে বলতে হবে যে আমি আর এখন শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই না, আমি গণতান্ত্রিক আইন বাস্তবায়ন করতে চাই। তাহলে দল হিসেবেও আপনাকে একটি গণতান্ত্রিক মধ্যপন্থী দল হইতে হবে। আপনি একদিকে ইসলামের নামে আপনি মানুষকে বিভ্রান্ত করবেন, জান্নাতের টিকিটের নামে আপনি ভোট কেনাবেচা করবেন, অন্যদিকে আবার বলবেন যে আমি তো শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই না, আমরা একটি লিবারেল ডেমোক্রেটিক দল। এই যে বিভ্রান্ত, মানুষ কিন্তু এই বিভ্রান্তির কারণে কনফিউশনে পড়ে যাচ্ছে। জামাত যদি এই কনফিউশনগুলো দূর করতে না পারে, তাহলে কসমিন কালেও এই বাংলাদেশে জামাত ক্ষমতায় আসতে পারবে না। সর্বশেষ বলে রাখি, নাহিদ ইসলামের ভাষায়, নাহিদ ইসলাম যে কথা বলেছিলেন যে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, এই বাংলাদেশে জামাতের নেতৃত্বে কোনো আন্দোলন সফল হবে না। তারা হয়তো এই ধরনের একটা মব সৃষ্টি করতে পারবে বিভিন্ন জায়গায়, তারা হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো আন্দোলন জামাতের নেতৃত্বে সফল হওয়ার সম্ভাবনা নাই। এনসিপি কোনো আন্দোলনের নেতৃত্ব দিলে সেটা ভিন্ন প্রসঙ্গ, তাদেরকে আমি অবমূল্যায়ন করতে চাই না। জামাতের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন সফল হবে না। সেই সফল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। কারণ জামাত ইসলাম তার আসলে ওই যে মানে প্রকাশ্যের রাজনীতি, এই রাজনীতি সাহস করে করতে পারছে না, তাই না? দেখেন, আপনি শিবিরের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় নামিয়ে দিচ্ছেন এবং বলছেন যে এরা সাধারণ শিক্ষার্থী। অর্থাৎ শিবির বা জামাতের তিনটা শাখা, একটা হলো যে মূল যে রাজনীতি জামাত শিবিরের, সেই একটা শাখা, একটা হলো যে সাধারণ শিক্ষার্থী হিসেবে তাদেরকে আপনি তাদেরকে সামনে রাখবেন, আর একটা হলো সাধারণ শিক্ষার্থীও না, শিবিরও না, তাদেরকে আপনি অপ্রকাশ্য অবস্থায় রাখবেন, তাদেরকে দিয়ে আপনি পড়াশোনা করাবেন এবং তাদেরকে ওই যে তারা পড়াশোনা করে চাকরি পাবে। দেখেন, তাহলে এই তিনটা শাখা যারা আসলে রাখতে চায়, তারা আসলে রাজনীতি কিভাবে করবে, তাই না? তাদেরকে একটা শাখায় আসতে হবে। শাখাটা কি? মূল রাজনীতি। ছাত্রদলের একটা ছেলে রাজনীতি করে, সে কি আসলে ভিতরে ছাত্রদল আর বাইরে সাধারণ শিক্ষার্থী, এটা কখনো শুনেছেন? ছাত্রদল করে, ছাত্র অধিকার পরিষদ করে, এইটা প্রকাশ করে। ঠিক একইভাবে জামাত শিবিরের উচিত হবে এই তিনটা শাখা না রেখে এই তিনটা শাখাকে একটা শাখায় আনা, তাহলে তারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি আপনি ওই দলীয় শাখা, জামাত বিএনপির রাজনীতির শাখা, অন্যদিকে সাধারণ শাখা, অন্যদিকে আপনি পড়াশোনা করার জন্য তাদেরকে সাধারণও না আবার দলও না, তাদেরকে ওই ধরনের পড়াশোনার মধ্যে রাখার জন্য ওই শাখাটাই রেখে দেন, তাহলে তো হবে না। রাজনীতি করতে হলে প্রকাশ্যে এসে রাজনীতি করতে হবে। জামাত শিবির যেদিন সাহস করে সামনে এসে বলতে পারবে যে আমি জামাত, আমি শিবির, আমার আন্দোলনের দাবি যৌক্তিক, এই দাবি মানতে হবে, সেদিন আন্দোলন সফল হলেও হতে পারে। কিন্তু যেহেতু কৌশলের মধ্যে রয়েছে ওই যে কায়দা করে বেঁচে থাকা, কায়দা করে আন্দোলন সফল করা যায় না।